বুয়েট ভর্তি পরীক্ষায় 278তম স্থান অর্জন করে ট্রিপলিতে পড়ার সুযোগ পেয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় 915তম স্থান অর্জন করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছিলাম, এখন তো আর পড়ছি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 65তম স্থান অর্জন করেছি। যে একাডেমিক পার হয়ে যাক অ্যাডমিশনে যে মানে একদম কোপ মারবো, সম্ভব না। অর্গানিক নিয়ে প্রচুর ঝামেলা গেছে, কিন্তু যখন শেষ হয়েছে একবার তারপর বুঝলাম অর্গানিক ইজি, এটা নিয়ে খুদাই প্যারা খায় মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পাটারিস কেমিস্ট্রিতে। তো আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট সাবিকুন নাহার জিলিক। ও এবার বুয়েট ভর্তি পরীক্ষায় 278তম স্থান অর্জন করছে। সো আমরা আজকে ওর পুরো অ্যাডমিশন জার্নিটা এটা সম্পর্কে জানার চেষ্টা করব। সো জিলিক, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো তোমার পরিচয়টা দাও। আমি সাবিকুন নাহার ঝিলিক, ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে এইচএসসি 25 ব্যাচে এইচএসসি দিয়ে বের হয়েছি। আর এবার 2025-26 সেশনে বুয়েট ভর্তি পরীক্ষায় 278তম স্থান অর্জন করে ট্রিপলিতে পড়ার সুযোগ পেয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় 915তম স্থান অর্জন করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছিলাম, এখন তো আর পড়ছি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 65তম স্থান অর্জন করেছি। আচ্ছা, তাহলে তুমি বুয়েট মেডিকেল দুটোই তো চান্স পাইছো আর কি? জি। তো তোমার বেসিক্যালি মানে কোনটা টার্গেট ছিল, কোনটা বুয়েট নাকি মেডিকেল? টার্গেট বুয়েট একদম প্রথম থেকে। মানে তোমার কবে থেকে টার্গেট ছিল, মানে এই যে বুয়েটে পড়বা এই স্বপ্ন কবে থেকে? অনেক ছোটবেলা থেকে, 5-6 বছর বয়স থেকে। তখন অবশ্য বুয়েটে কি পড়ানো হয় এগুলো বুঝতাম না। আমার তখন ধারণা ছিল যে বুয়েটে পড়লেই বিদেশে ঘোরা যায়, ওই জন্য আমার ইচ্ছা ছিল বুয়েটে পড়া। আচ্ছা আচ্ছা, তাহলে খুব আগে থেকে আর কি। তো বুয়েটের প্রিপারেশন। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে তুমি তো পি মেডিকেল, তুমি তো বুয়েটের জন্য প্রিপারেশন নিছো, পি ইঞ্জিনিয়ারিং করছো কিনা? না, আমি কোনো প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স করিনি। আচ্ছা, এখন একাডেমিক সম্পর্কে আসি। তো একাডেমিকে তুমি কিভাবে পড়তে? ধরো তোমার কলেজের র্যাঙ্ক কেমন ছিল? কলেজের র্যাঙ্ক আমার ভালো ছিল, মানে কলেজে কিছু পরীক্ষা বাদে সবগুলাতেই আমি মেরিটে ফার্স্টই হতাম। মেরিটে ফার্স্ট ছিল সব সময়, দুই একটা বাদে আর কি। আচ্ছা ঠিক আছে, কখনো তো ফেল করোনি? ফেল করিনি। আচ্ছা, তো আমরা আসলে একাডেমিক জার্নিটা সম্পর্কে আগে জানি। তো একাডেমিকে তুমি কি কি মেইন বই ফলো করছিলা? ধরো সবগুলো রাইটারের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো। একাডেমিকে ফিজিক্স ইসাক স্যারের বই আমি করছি, মানে সব সময় ওইটাই আমাকে মেডিকেলে পরে হেল্প করছে অনেক। ফিজিক্সে আমি অন্য কোনো মানে রাইটারের বই পড়ার সুযোগ পাইনি। কেমিস্ট্রিতে হাজারি স্যারের বই পড়ছি, কিন্তু মানে আমার উপদেশ থাকবে যদি কেউ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয় সে যেন গুহ স্যারের বইটা পড়ে। আমি মানে একাডেমিকে গুহ স্যারের বই না পড়া, এটা পরে যে রিগ্রেট করছি। আর ম্যাথের জন্য আমি অক্ষরপত্র প্রথমে করা শুরু করছিলাম, বাট আমার মনে হয় কেতাব উদ্দিন স্যারের বই করা থাকলে পরে হিউজ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। বায়োলজি বাকি সবগুলো? বায়োলজি আজমল স্যার, হাসান স্যার পড়াই ইনাফ, যদি সব ইনফোকে মনে রাখতে পারে আর কিছু দরকার নাই। তারপরে এক্সট্রা ইনফো যদি কেউ মেডিকেল অ্যাসপিরেন্ট হয় সে পড়ে নিবে, ওই দুটোই। কেতাবউদ্দিন কি তুমি পড়ছো একাডেমিকে, মানে কতদিন পড়ছো? লাস্টের দিকে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে, প্রথম দিকে কেতাবউদ্দিন স্যারের চ্যাপ্টারগুলো আমার শেষ করা ছিল না। আচ্ছা, তো কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হচ্ছে হাজারিনাক স্যারের বই ফলো করছো, কিন্তু তোমার সাজেস্ট হচ্ছে কেউ যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয় গুহ স্যারের বই, আর যদি মেডিকেল অ্যাসপিরেন্ট তাকে গুহ স্যার পড়ার দরকার আছে কিনা? যদি হাজারি স্যারের সব ইনফো সে মাথায় রাখতে পারে, অলরেডি তার মাথায় আছে, তারপরে সে গুহ স্যারের বই পড়ুক, সমস্যা নেই। এবার কিন্তু গুহ স্যারের বই থেকে এমসিকিউ আসছে 2টা মেডিকেল ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, ইভেন আমি দেখছি যে এবার 25 সালের বোর্ড কোশ্চেন আমি দেখছিলাম যে গুহ স্যারের বইয়ের থেকে একটা কোশ্চেন আসছিল যে ক্ল্যাপথ্রেড যৌগ গঠন করে কোনগুলো। তো আমি এটা হাজারিনাক স্যারের বইয়ে পাইনি, বা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে ছিল আর কি। এখন কারো পক্ষে তো একাডেমিকে এতগুলো বই আসলে পড়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট একটা মূল বই ধরে পড়লেই মোটামুটি হয়। আর এখন তো ভাই সব পিডিএফ খুঁজলেই পাওয়া যায়, কারণ যদি ইচ্ছা থাকে সে খুঁজে খুঁজে অনেক কিছুই জানতে পারে। একটা বই খুব ভালো করে পড়লো, বাকিটা সাথে রেখে ওইটা শেষ করে তারপর ওইটা দেখলো। হ্যাঁ, কেউ যদি খুব ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্ট হয় তাকে সঞ্জিত কুমার গুহ স্যারের বই ফলো করা বেটার। আচ্ছা, তো তোমার পড়াশোনার সিস্টেমটা কেমন ছিল? তুমি এভারেজে কয় ঘন্টা পড়তা? আমি ওরকম রুটিন ধরে সময় ধরে পড়তাম না, যতক্ষণ মনে হয় যে আমার ব্রেন ইনটেক নিতে পারবে আমি পড়ছি, যখন মনে হয় যে পড়ে লাভ হচ্ছে না তখন পড়া বাদ। আচ্ছা, তো এভারেজে যদি তারপর আমি জিজ্ঞেস করি যে ধরো কত ঘন্টা? 6-7 ঘন্টা বাসায় নিজের বসে? পড়া, হ্যাঁ নিজের পড়া আর কি, মানে সবকিছু বাদ দিয়ে একদম ইনটেক। কখন বেশি পড়তা, যে সকাল নাকি রাত? আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, এখনো পারি না, তাই আমি সবসময় রাত জাগি। মানে 12টায় ঘুমালেও আমার ঘুম ভাঙতে 9টা-10টা বেজে যায়, 4টার সময় ঘুমালেও, তাই আমি রাত জাগা পরে। আচ্ছা, ওটা মানে আমার জন্য ওয়ার্ক করছে, সবার জন্য নাও করতে পারে। হ্যাঁ, তো মেইন বই তো মানে মেইন বই কিভাবে পড়তা? মেইন বই তো পড়তা নাকি? মেন বই আগে যেই চ্যাপ্টারই হোক, যেই সাবজেক্টই হোক, আমি একবার রিডিং দিতাম, তারপরে ধরেন প্র্যাকটিস ম্যাথ করলাম। বইয়ের ম্যাথ সব বই মোটামুটি, বইয়ের ম্যাথগুলো পারলেই হয়, ওইগুলাই থেকে সিকিউ বানায় পরে একটু জোড়া টোড়া দিয়ে। আচ্ছা, মেইন বই কিভাবে পড়তা? মানে মেইন বই ধরো কেমিস্ট্রির কথা আমি বললাম, তুমি কি মেইন বই দাগায় পড়তা নাকি? আগে নিজে একবার পড়তাম, যেগুলো আমার মনে হয়েছে
মানে এগুলো আমার মনে রাখা দরকার, সেগুলো তো নিজেই দাগাইলাম। এরপরে ধরেন মেডিকেল দাগানো বই দেখতাম, কি কি দাগানো বুঝছে আছে পড়ার সময় যে কোনটা ইম্পর্টেন্ট মেইন বই মোটামুটি মোটামুটি। আচ্ছা মেইন বই দাগায় পড়তা। ধরো একজন শুধু স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ও ইঞ্জিনিয়ারিং পড়বে, হুম ও ধরো কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ধরো গুণগত রসায়ন, হুম। ও কিভাবে পড়বে এই চ্যাপ্টারটা? আগে আমি বলবো মানে গুণগত রসায়নকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যে প্রথমে ধরেন কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটা ভাগ, পরমাণুর ভাগটা মুখস্থ একটা পার্ট আছে যে মডেল নিয়ে, তারপরে যে দ্রাব্যতা ওগুলো পার্ট, ওই পার্ট পার্ট করে বের। প্রথম পার্ট ধরেন সে একবার রিডিং দিল, রিডিং দিয়ে ওখানে তো অনেক প্রবলেমও দেওয়া আছে, ওগুলো সে সলভ করলো। এরপরে সে মানে যদি তার কাছে টাইম থাকে, সে যদি পড়া আগায় রাখতে চায়, সে কনসেপ্ট বুক দেখতে পারে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো দেখতে পারে, না পারুক দেখে রাখতে পারে। আচ্ছা আর যদি কেউ একদম সোল ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়, আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং পুরো প্রশ্ন ব্যাংক তার একাডেমিকে একবার করে ফেলা ভালো। আচ্ছা আমি শুধু গুণগত রসায়ন এমনি বলছি, মানে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক আর কি, জি মানে প্রথম কাজটা হচ্ছে মেইন বই জি একবার পড়তে হবে, মেইন বইয়ের অ্যাক্সেস তারপরে প্রশ্ন ব্যাংকটা থাকবে তার কাছে, আর চাইলে সে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা দেখতে পারে। এটা আমি বললাম, মানে আপনি যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের কথা হ্যাঁ, বলেছেন, শুধু ইঞ্জিনিয়ারিং, ও শুধু ইঞ্জিনিয়ারিং বইটা পড়তেছে, কিন্তু তাকে এইচএসসিটা পাস করতে হবে আর কি। আচ্ছা। তো ওই জন্য আমি বলবো এই মানে এইচএসসি সব এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করা। ক খ মুখস্থ ওই সময় করা খুব একটা কাজে দেয় না, কারণ এমনিও মানুষ মুখস্থ জিনিস ভুলে যায়। পরীক্ষার 2-2.5 মাস আগে থেকে ক খ রেগুলার পড়া শুরু করা উচিত। আর ওই গ ঘ সিকিউ নিজে প্র্যাকটিস করা, ওই অ্যান্সার দেখলে ওটা কখনো কেউ পরীক্ষার খাতায় লিখে আসতে হবে না, নিজে হাতে করতে হবে। ধরো তুমি একটা কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করতা, একটা ফিজিক্সের একটা কনসেপ্টটা কিভাবে, ফিজিক্সের ব্যাপারটা যদি বলি। ধরেন পড়লাম, পড়ার পর ক্লাসে যে বুঝাই টুজাই দিল, ওর পরে দেখলাম ওইটা আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা, 2-3টা প্রবলেম করে যদি দেখি যে ওইটার আমি ব্যবহার ঠিক মতো করতে পারতেছি, তার মানে ওটা ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়, ধরেন ওইটা আমি বুঝলাম না, আমি ইউটিউবে অন্য কোনো ক্লাস খুঁজবো ক্লিয়ার করার মতো। আচ্ছা ধরো মুখস্থ করার যে ব্যাপারটা, ধরো অনেকে বলে যে আমি মুখস্থ ভালো করতে পারি না, তাই আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। হুম সো মুখস্থ মানে মুখস্থ খারাপ করার ক্ষেত্রে কোনো টেকনিক ফলো করতে থাকে না, যে কিভাবে মনে রাখতা? আমি জোরে জোরে পড়ি, আমার কানে যা যায় সেটা আমার মনে থাকে, এটাই। কোনো টেকনিক আছে আলাদা? অনেকে হচ্ছে পড়ে আর লিখে, হ্যাঁ, লিখে লিখে পড়াও এটা কাজে দেয়। পরীক্ষা দেয়, হুম অনেকে কিভাবে মনে রাখো? লিখে লিখে কিছু জিনিস মনে রাখি। কেমিস্ট্রির ক্ষেত্রে লিখে মনে রাখাটা ইম্পর্টেন্ট, কিন্তু যে বায়োলজি টায়োলজির ক্ষেত্রে লিখে আমার কাছে খুব একটা সেটা ওয়ার্ক করে নাই, আমি মুখে যা পড়ছি। আচ্ছা আচ্ছা ম্যাথের ক্ষেত্রে কেতা বুদ্ধি নিয়ে অনেক বেশি হাইপ, যে তোমার কি প্রথমেই তুমি অলরেডি বলে ফেলছো, তারপর ধরো কেতা বুদ্ধি কেউ পড়ে নাই, তার পক্ষে কি বুয়েট ক্র্যাক করা পসিবল না? হ্যাঁ অবশ্যই পসিবল, কিন্তু মানে কেতাবুদ্দিন কলেজে কমন পাবো সেটা না, কিন্তু কমপ্লেক্স প্রবলেম করার, বড় প্রবলেম করার একটা অভ্যাস থাকে, আচ্ছা হয়ে যায়। এবং কেতাবুদ্দিন স্যারের বইয়ে অনেক অনেক কঠিন কঠিন ম্যাথ দেওয়া, হয়তো পরীক্ষা সেগুলো আসবেও না, অনেক বড় ম্যাথ ধরেন 2 পেজ লেগে যাচ্ছে, কিন্তু একটা অভ্যাস হয় ওই যে ওই ম্যাথ অ্যাপ্রোচ করার। মানে সাজেস্ট থাকবে কেতাবুদ্দিন স্যারের বইটা কিনা। হ্যাঁ, কেমিস্ট্রির ক্ষেত্রে সুনীত কুমার গুহ স্যার, অথবা সাথে হাজারি পড়তে হবে, হাজারি পড়তে স্যারের হবে। বই পড়া ফরজ, এরপরে গুহ স্যারের। দুইটা বই রাখলে ভালো। হ্যাঁ তারপর হচ্ছে তোমার, আমি যদি ফিজিক্স নিয়ে বলি, ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইটা থাকলো আর কি। আমি যদি কেমিস্ট্রি পড়ে, কেমিস্ট্রি নিয়ে কথা বলি, কেমিস্ট্রিটা কিভাবে পড়া উচিত? ধরো কেমিস্ট্রিটা কিভাবে পড়া উচিত? কেমিস্ট্রির কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রিতে থিওরি আছে, ম্যাথও আছে, ধরো পরিমাণগত রসায়ন, এখানে সব ম্যাথ। জি আবার ধরো মোলের পর্যায় ধর্ম সব থিওরি। তো মোলের পর্যায় ধর্ম অনেক থিওরি, এটা কি বই ছাড়া স্যারদের শিট নোট, স্যারদের ক্লাস ফলো করলে এনাফ, নাকি বইটা না না, বই পড়তে হবে। বই থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে, এই পর্যাবৃত ধর্ম থেকে প্রতি পরীক্ষায় আসবে। তো ওই পর্যাবৃত ধর্ম আর অর্গানিক, এই দুইটা চ্যাপ্টার বই বাদে পরীক্ষায় বসাই যাবে না, বই না করে। শিট মানে বই হাত দিতেই হবে। হ্যাঁ। আমরা অনেক স্টুডেন্টকে চিনি, মানে ওরা কিন্তু বই কারেক্ট চিনিই না, একদম শিট টিপ পড়ে চলে যায় আর কি ব্যাপার। তাহলে অর্গানিক কেমিস্ট্রি আর মোলের পর্যায় ধর্ম প্রচুর ইনফরমেশন, এটা বই পড়তে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। সো আমরা আর কি নিয়ে কথা বলতে পারি? ধরো তোমার ফেভারিট কোনটা ছিল কেমিস্ট্রিতে, কোন চ্যাপ্টারটা হচ্ছে ফেভারিট ছিল? ফেভারিট চ্যাপ্টার বলতে গেলে পরিমাণগত রসায়ন, আচ্ছা আর পরে যে অর্গানিক ভালো অর্গানিকটা লাগছে। ফেভারিট হয়েছে আর কি। একাডেমিকে কোনটা সবচেয়ে বেশি? তোমাদের আমি কেমিস্ট্রি পড়াইছি, সো তুমি কি সবগুলা সাবজেক্ট স্মুথলি পারতা? ধরো সবগুলা সাবজেক্ট সমানভাবে পারতা, নাকি কোনো সাবজেক্টে একটু উইকনেস ছিল তোমার? বাংলা ইংলিশে তো আমি আজীবনই উইক, আর সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে এইচএসসি পর্যন্ত সবই মোটামুটি ভালো ছিল। এইচএসসি পরে যে অ্যাডমিশনে যে বুঝছি ম্যাথে আমি উইক, ভালো উইক। আচ্ছা তোমার বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে 3টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরীক্ষা হয়েছে, রিটেন পরীক্ষা বুয়েটে,
ওইখানে ক্ষেত্রে তুমি কোনটায় তোমার সবচেয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনটা বেশি ইফেক্টিভ ছিল আর কি? কোনটা বেশি মার্ক পেয়েছো আর কি? মানে বুয়েটে পরীক্ষা দিয়ে তো আমি মনে করছি বুয়েটে আমি চান্স পাবোই না, মানে ম্যাথ মনে হয় 20টার মধ্যে আমি 10টাও পারি নাই। হ্যাঁ। তো ম্যাথ পুরাই গেছে। আমার মার্ক সব থেকে বেশি তুলছি কেমিস্ট্রিতে। আচ্ছা কেমিস্ট্রি ওই যে মুখস্থ মানে আউট অফ সিলেবাস 2টা প্রশ্ন ছিল, একটা ছিল যে আইআর ব্যান্ড নিয়ে, আর আরেকটা ছিল তাপ রসায়ন থেকে। ওগুলো বাদে মানে কেমিস্ট্রি আমার সবগুলোই হওয়ার কথা। আর ফিজিক্সও অনেক মার্কে তুলছি, 14-15টা হওয়ার কথা। ম্যাথে একটু কম পাইছো। হ্যাঁ। আচ্ছা, তো কেমিস্ট্রিতে যেটা দুটো আউট অফ সিলেবাস ছিল, ওটা কিছু করার নেই। আউট অফ সিলেবাস তো মানে আউট অফ সিলেবাস। জি, তো তোমার সিলেবাস কখন শেষ করছো একাডেমিকে থাকতে? টেস্টের 2-3 সপ্তাহ আগে। 2-3 সপ্তাহ আগে বই শেষ করছো। অ্যাডমিশনের ক্ষেত্রে একাডেমিকটা কতটা ইম্পর্টেন্ট আর কি? অনেক ইম্পর্টেন্ট। যদি কেউ ভাবে যে একাডেমিক পার হয়ে যাক অ্যাডমিশনে, যে মানে একদম কোপ মারবো, সম্ভব না। আর মানে অ্যাডমিশনে যে নতুন আরো অনেক কিছু পড়া লাগবে, অনেক কিছু ডেপথে যাইতে হলে মানে শেষ নাই কোনো। কেউ যদি তার একাডেমিকে শেষ না থাকে, তখন সে যে মানে গ্যাপ পূরণ করবে নাকি নতুন পড়া পড়বে, এটা বুঝতেই টাইম চলে যাবে। আচ্ছা, তুমি দুইটাইতে চান্স পাইছো, মেডিকেল এবং অ্যাডমিশন, মানে বুয়েট। তো তোমার তুমি শুধু বুয়েটের প্রিপারেশন নিচ্ছ, মেডিকেলের কোনো প্রিপারেশন নিচ্ছ? মেডিকেলের পরীক্ষার 10 দিন আগে থেকে খালি মেডিকেলের পড়া পড়ছি, মানে ইঞ্জিনিয়ারিং বাদ। মেডিকেলে তো সাধারণ জ্ঞান ছিল আবার, জি। তারপর ইংলিশ ছিল, ওইটা কি পড়ছো? ইংলিশ ওটা আমার কমন সেন্স হয়ে গেছে, যে কয়টা দাগাইছি। আর জেনারেল নলেজ কিছুই হয় নাই, যা দাগাইছি সবই ভুল, নেগেটিভ খাইছি খালি। আচ্ছা, মেডিকেলে কত পজিশন আসছিল? 915। মেডিকেল প্রিপারেশন না মেডিকেল আসছে, তার মানে কি একাডেমিকটা বেসটা খুব ভালো ছিল। ধরো হ্যাঁ। একাডেমিকে আর একটা চ্যাপ্টারে গ্যাপ আছে, ওটা কি সে অ্যাডমিশনে গিয়ে ফিল আপ করা পসিবল? মেডিকেলের ক্ষেত্রে আমি বলবো পসিবল, কারণ বেশিরভাগই তো মুখস্থ জিনিস, ওই একই জিনিসই পড়া। আর যেহেতু এখন তো সব ব্যাচই ফুল সিলেবাস ব্যাচই যাবে, সো পসিবল যদি কেউ ইংলিশ জিকেটা একটু টাচে থাকে একাডেমিক থেকে। আচ্ছা, একাডেমিকের ব্যাপারটা আমি আরো আসতে চাই। ধরো একাডেমিকে কারো উইকনেস আছে, অ্যাডমিশনে খুব বেশি কামব্যাক করে ফেলতে আর খুব হার্ড ওয়ার্ক করে, নাকি সম্ভব অবশ্যই, কিন্তু ধরেন 1000 জনে একজন পারবে, ওই একজন যে সেই স্টুডেন্ট হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এখন অর্গানিক কেমিস্ট্রিতে কতটুকু সাফার করছো? একাডেমিকে থাকতে আমি অর্গানিক 3বার 3 স্যারের কাছে পড়া শুরু করছি, তাও আমি শেষ করতে পারিনি। আচ্ছা, লাস্টে এসে মানে একদম টেস্টের মানে 1 সপ্তাহ আগে আপনার কাছে শেষ হয়েছে অর্গানিক আমার। তো অর্গানিক নিয়ে প্রচুর ঝামেলা গেছে, কিন্তু যখন শেষ হয়েছে একবার, তারপর বুঝলাম অর্গানিক ইজি, এটা নিয়ে খুদাই তারা খায় মানুষ। আচ্ছা, অর্গানিক তো আসলে ইজি যারা পারে, আসলে আমার কাছে মনে হয় না। কিন্তু অর্গানিকের আমার কাছে প্রবলেম মনে হয় যে অর্গানিকের সিলেবাস অনেক বড় আর কি। সিলেবাসটা একবার তো আয়ত্তে আনতে হবে, তাই না? আর পোলাপান শুধু সিকিউ বেস পড়াশোনা করে, বই পড়ে না, এমসিকিউতে মারা খায় শুরুতে। বইটা খুব ভালো করে পড়া উচিত, আবার অনেক কয়েকটা মডেল টেস্ট দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, তো মানে সোশ্যাল মিডিয়া তো ইউজ করছো এফবি এই একাডেমিকে? এসএসসির পরপর ফার্স্ট ইয়ারে কিছুদিন ছিল, তারপরে আইডি ডিলিট তার মানে তুমি সোশ্যাল মিডিয়াতে টাইমই দাও না আর কি? না অ্যাডমিশনে তো ছিল না? না। আচ্ছা, তুমি তো যশোর থেকে বুয়েটে গেলে আর কি, একটা জেলা শহর থেকে। তো অনেক স্টুডেন্টের কোশ্চেন যে ভাইয়া অ্যাডমিশনে কি করবো, আমি কি যশোরেই থাকবো নাকি ঢাকায় যাব, ঢাকায় গেলে কি প্রবলেম ফেস করতে হবে, বা কোন অনলাইন করবো না অফলাইন করবো, একদম ফুল একটা গাইডলাইন দাও আর কি অ্যাডমিশনের ব্যাপারটা। আচ্ছা, আমি ঢাকায় গেছিলাম কোচিং এর জন্য, কিন্তু ঢাকায় না গেলেও হয়, মনে হয় ওটা আমি যশোরে থাকলেও সেম সার্ভিসই পাইতাম, আমার যা মনে হয়। আমি ঢাকায় গেছি, ঢাকায় মানে বুয়েটের এক ভাইয়ের কাছে আমি পড়েছি বাসায়। তো কেউ যদি ওইটা করতে চায়, কেউ যদি মানে 1-on-1 সার্ভিস চায়, তাহলে সে যাইতে পারে ঢাকায়। তাছাড়া মনে হয় না ঢাকা যাওয়ার দরকার আছে। উদ্ভাসের ব্রাঞ্চ যেসব জায়গায় আছে, বা কারো যদি পরিচিত ভাইয়াদের কাছে অ্যাডমিশন করাটা ভালো, যেহেতু তারা আমাদের কিছুদিন আগে বের হয়ে আসছে, তারা মানে রিলেট করতে পারবে ভালো। যদি জেলা শহরেই পড়তে পারে, তাহলে জেলা শহরে থাকাই ভালো। আর এখন তো অনলাইন কোর্স আছেই, অনলাইনেই কেউ যদি চায় যে সে অফলাইনে বাসা থেকে বেরিয়ে হবে না, তাও অনলাইনে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে টপ করা পসিবল। আর বই টই প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক সবার আগে, কিন্তু প্রশ্ন দিন দিন টাফ হচ্ছে। শুধু প্রশ্ন ব্যাংক করে চান্স হয়ে যাবে, এটা এখন আশা করাটা ঠিক হবে না। এর বাইরেও অ্যাডভান্স প্রবলেম দেখা উচিত, দেখে রাখা উচিত। ঠিক আছে, মানে তুমি কি মনে হয় যে ঢাকায় যে উদ্ভাসে যে বাইরে যে সার্ভিস, সেম সার্ভিস বা সেম টিচার এখানে পড়াবে যশোরে? আমার মনে হয় হ্যাঁ পড়াবে। মানে ইয়ের আগে, অ্যাডমিশনের আগে আমরা এইচএসসিতে আমরা অল্প কিছু ক্লাস করছি, খুব বেশি তো আর এইচএসসিতে ক্লাস নেয় নাই, লাস্টে মানে 12টা আমি না। বলতেছি ইন্টারের পরে, এসএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের যে ব্যাপারটা। আচ্ছা, আমি তো যশোর ব্রাঞ্চে ক্লাস করি নাই, তাই আমি বলতে পারছি না। কিন্তু যশোর থেকেও তো আমার অনেক ফ্রেন্ড চান্স পাইছে, বুয়েটেই পাইছে। বুয়েটে চান্স পাইছে যশোর থেকে? হ্যাঁ, যশোরে কোচিং করেই পেয়েছে। আমি ইনফ্যাক্ট আমার চেয়ে ভালো পজিশনেও পাইছে। তো অবশ্যই পসিবল, যশোর থেকে পসিবল। বাট তুমি সার্চ করবা কোনটা? আমি সাজেস্ট করবো, যদি ঢাকায় যে কেউ এরকম পরিবেশ এনশিওর করতে পারে যে সে বাসায় যেভাবে থাকতো ওখানে যেও সেভাবে থাকবে, তার এক্সট্রা কোনো কাজ বা কষ্ট হবে না, তাহলে সে যাক, সমস্যা নেই।
যেমন আমি আমার খালামুনির বাসায় ছিলাম, যে তো আমি বাসায় যেরকম ওখানে যেও একই রকম, আমার সাথে আমার নানুও গেছিল, তো আমার মানে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। আচ্ছা। যদি সেটা ইনশিওর করতে পারে তাহলে ঢাকা যাক, সমস্যা নেই। এখন যে টিচারদের কাছ থেকে অনেকে তো টিচার খুঁজতে খুঁজতে শেষ, একাডেমিকে কোন ধরনের টিচারের কাছে পড়া উচিত, বা তুমি টিচারদের কাছে, স্টুডেন্টরা টিচারদের কাছে কি এক্সপেক্ট করে আর কি? যেই টিচার মূল বই ফলো করে পড়াবে তার কাছে পড়া উচিত অবশ্যই, কারণ মানে দিন শেষে প্রশ্ন মূল বই থেকেই হবে, একটু ঘুরে আসতে পারে, কিন্তু সেটার কনসেপ্ট যদি থাকে অ্যান্সার করা পসিবল। যে টিচার মানে মূল বই পড়াচ্ছে, তারপরে মনে রাখার তো বিভিন্ন ট্রিক্স আছে। একজন টিচার নিজে পড়ার সময় যেভাবে পড়ছে, সে যদি একটা স্টুডেন্টকে সেভাবে পড়ায়, তাহলে স্টুডেন্ট রিলেট করতে পারবে, তার বুঝতেও সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। ছন্দ টন্দ ট্রিক্স এগুলা আপনার কাছে তো শিখছি কিছু, ওগুলা মনে রাখতে সুবিধা হয়, এরকম যে কোনো কিছু। মানে টিচার নিজে যেভাবে চলছে, নিজের ভুল বা নিজে কোনটা ঠিক করছে, এটা যদি সে স্টুডেন্টকে বুঝাইতে পারে, স্টুডেন্ট যদি মানে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানে তার লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে, অবশ্যই লাভ পাবে। আরেকটা কথা বলি, ধরো একটা টপিক আমি কিভাবে ক্লিয়ার করবো, মানে একটা টপিক শুধু প্রথমে একাডেমিক লেভেলেই পড়বো, একটা টপিক পড়তেছি মানে এটা সবকিছু শেষ করে আমি শেষ করবো, সবকিছু শেষ করে আমি সেরকমই করতাম। যেটা পড়ছি এটা খুব ভালোভাবে মানে সব সুন্দর করে শেষ করে দিব, হ্যাঁ, তাই না? জি। যেমন সামনে পরীক্ষা আসবে, ওই পরীক্ষার জন্য কোনো রকম ভাবে পড়ে, না না তাই না, ওইটা ভালো করেই শেষ করতে যেতে হবে। আচ্ছা, আমাদের মোটামুটি সবকিছু জানা শেষ, জানা তো শেষ নেই, আবার কখনো দেখা হলে আবার ডাকবো। সো আমাকে বলো যে তো তুমি তো রেজাল্ট পাইছো, অনুভূতি কেমন আর কি, এটা জিজ্ঞেস তো করা হয়নি। আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক খুশি। এই রেজাল্ট তুমি কাকে ডেডিকেট করতে চাও আর কি? সবার প্রথমে আমার নানু আমার সাথে যে পুরা এই যে 5 মাস আমি ঢাকায় থাকলাম আমার সাথে থাকছে, আচ্ছা। ওই রাতে ঘুমানো থেকে সকালে আমি সকালে উঠতে পারি না, ডেকে ডেকে উঠানো, ঘুম পাড়ানো এসেটা সবকিছু। আর তারপরে আম্মু আব্বু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যতে তুমি কোথায় দেখতে চাও নিজেকে? দেখা যাক কই থাকি, আমার ইচ্ছা আছে মানে বুয়েট থেকে গ্রাজুয়েশন করে শেষ করে বাইরে মাস্টার্স করা, আর পিএইচডিও বাইরে করা, ন্যানো ম্যাটেরিয়াল, তারপরে সেমিকন্ডাক্টর, এগুলো নিয়ে কাজ তো হচ্ছে অনেক, সেগুলো রিসার্চ করার ইচ্ছা আছে। আচ্ছা, তো ঠিক আছে। আমরা তোমরা যারা ভালো করে দেখছো সবাই, আসলে তুমি যাদেরই দেখো না কেন ইন্টারভিউ, দেখবা একই কথা বলবে তোমার কাছে, মূল বইটা ফলো করো, হ্যাঁ, বেসিকটা ক্লিয়ার করো, বেশি বেশি প্র্যাকটিস করো। এই আমার কাছে মনে হয় এই তিনটাই সারমর্ম, যে তুমি মূল বই ফলো করো, বেসিক ক্লিয়ার করো, বেশি বেশি প্র্যাকটিস করো। তো সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।